পৃথিবীর টপ 10 যে ধনীর বিলিনিয়ার লোক আছে তার মধ্যে একজন হচ্ছে ওয়ারেন বাফেট। আপনি একটু গুগলে সার্চ করেন ওয়ারেন বাফেট লিখে, তার পুরো জীবনী আমি পড়ছি এবং তার ইনকাম সোর্স, সে বিলিনিয়ার হয়েছে শুধুমাত্র সে শেয়ার মার্কেট থেকে সে টাকা ইনকাম করছে। এখন দেখেন, আপনারা বলতে পারেন যে ভাই শেয়ার মার্কেট করে এত টাকা কিভাবে কামাইছে? আমরা তো শেয়ার মার্কেটে টাকা ঢাইলা নিঃস্ব হয়ে গেছে। এখন একটা মানুষ পরপর শেয়ার মার্কেটে সাকসেসফুল হয়েছে কিভাবে? তো ওনার লামিজেবল পরে আমি খুব অনুপ্রাণিত হয়েছে বলতে পারেন, ঠিক আছে। আমি এর জন্য শেয়ার মার্কেটের সাথে অনেক দিন ধরে ইনভলভড আসলে, এই কারণে যে ওনার মতো আসলে কিছু করা যায় কিনা আসলে। কিন্তু দেশের মার্কেটটা আসলেই কি বলে, প্রপার গাইডেন্সের অভাবে আজকে অনেক সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব, ঠিক আছে। তারা অনেক ব্যাড ডিসিশন নিতেছে বর্তমানে, আমার খুব খারাপ লাগতেছে দেখে। বাট ওয়ারেন বাফেট একটা কথা সবচেয়ে বেশি মোটিভেটেড লাগছে আমার কাছে, সেটা হচ্ছে যে তিনি সবসময় বলতেন, আপনি যদি কি বলে যে যদি একটা বাস্কেটের মধ্যে সবগুলো বল রাখেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা 100%। একটা বাস্কেট আপনি যদি একটা শেয়ার কেনেন, একটা কোম্পানির শেয়ার অনেক কিনলেন, তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনাটা অনেক। আর যদি আপনি 5টা বাস্কেটের মধ্যে 5 ধরনের বল রাখেন তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনা 50-50 বা তার থেকেও কম হয়ে যায়। লস হবে, একটা কোম্পানি লস হবে, আপনি আরেকটা কোম্পানি থেকে প্রফিট করবেন। এইটাই হচ্ছে ওনার মূল মন্ত্র ছিল উনি বিলিনিয়ার হওয়ার আসলে। এবং উনি আরেকটা কথা বলতেন যে বি গ্রিডি, লোভী হও। লোভী হওয়াটা ভালো। যদি লোভী না হতে পারো তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। আপনাকে ওই লোভটা রাখতে হবে নিজের মধ্যে যে আমাকে ওরকম, আমার বন্ধু বিদেশে ঘুরতে যায়, আমাকেও একদিন ঘুরতে যেতে হবে, আমিও তাদের মতো আইফোন চালাবো, আমারও এরকম একটা গাড়ি থাকবে। যাদের গাড়ি আছে তারা যদি দুর্নীতি না করে সৎ পথে ইনকাম করে তাহলে তাদের দেখবেন যে তারা অনেক পরিশ্রম করছে, অনেক, যেটা আপনার কল্পনার বাইরে। তারা ঘুমায়ও নাই, সারা রাত সারাদিন কাজ করছে। এখন বলতে পারেন ভাই তাহলে লাইফে এনজয় করবো কখন? আচ্ছা, লাইফে এনজয় করবেন কখন? যখন আপনার অনেক টাকা হবে। আপনি ছোটবেলায় যখন একটা ছোট্ট একটা পুতুলের জন্য কানতেন বা একটা খেলনার জন্য কানতেন, তখন আপনাকে কিনে দিত না আপনার বাবা মা। তখন যে ওই অনেক দিন চাওয়ার পরে যে পাবার আনন্দ, সেইটার থেকে বড় আনন্দ আমার মনে হয় না এখনকার সমাজের পোলাপানরা এটা ফিল করবে। কারণ বাবা মার কাছে চায়, বাবা মা দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু বাবা মারা যদি বলে যে তুমি যেটা চাচ্ছ সেটা তোমাকে অ্যাচিভ করতে হবে, ইউ হ্যাভ টু আর্ন দিস, ইউ হ্যাভ টু অ্যাচিভ দিস বাই ইউর ওন, তাহলে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হইতো, ঠিক আছে। যাই হোক, ওইটাতে আর না যাই। তো আমাদের দেশে দালাল জিনিসটাকে না খুব খারাপভাবে দেখা হয়। দালাল বলতে বোঝানো হয় প্রস্টিটিউট দালাল। আমরা এটাকে বেশিরভাগ প্রায়োরিটি দিই আসলে। কেউ যখন বলে যে আমি দালালি করি বা ব্রোকারেজ হয়ে কাজ করি, তখন তাদেরকে আমরা কি বলে এটাকে যে প্রস্টিটিউট ব্রোকার হিসেবে ট্রিট করি, অনেকটা আমাদের মনোভাব এরকম। কিন্তু দেখেন, আমি যদি বলি যে বিভিন্ন কোম্পানি সবাই দালাল, তাহলে কি জিনিসটা কি খারাপ শোনাবে? আচ্ছা, এক্সাম্পল দিই, আমি ছোটো ছোটো এক্সাম্পল দিই ফর রিসোর্স পার্সপেক্টিভ, নট কোনো কোম্পানিকে ছোট করার জন্য, ঠিক আছে। আমি অ্যাপ্লোজাইজ যদি আমার ভুল হয়ে থাকে, আমি কোম্পানিদের কাছে এখনই সরি বলে নিচ্ছি যে আমি শুধুমাত্র এডুকেশনাল পারপসে আমি কথাগুলো বলতেছি। প্রথমেই এক্সাম্পল, বাংলাদেশের আমি মনে করি যে একটা ইউনিকর্ন হওয়ার মতো কোম্পানি পাঠাও, তারাও কিন্তু কি ব্রোকার। তারা না বাইক দিচ্ছে না কিছু করতেছে, তারা শুধুমাত্র বাইকার এবং যে ইউজার, যে যার বাইকটা প্রয়োজন, তাদেরকে সে একত্রীকরণ করতেছে। কি দাঁড়াচ্ছে? ব্রোকার, দালাল। আচ্ছা, গেল, এক্সাম্পল দিলাম একটা। আচ্ছা, তারপরে যদি আমি এক্সাম্পল দেই উবার, সেম। আচ্ছা, গেল। তারপর ব্রোকারেজ হাউস, হচ্ছে ধরেন আপনি শেয়ার মার্কেটে আছেন, আপনি নিজে লেনদেন করতে পারতেছেন না, আপনি ব্রোকারেজ হাউস থেকে, ব্রোকারের থেকে, এটা তাদের নামই ব্রোকারেজ হাউস, হচ্ছে ব্রোকারের অর্থ হচ্ছে দালাল। আর ব্রোকারেজ হাউস যদি আমি বলি ওরকমভাবে খারাপভাবে না ইন্টেনশন করে, তাহলে ওরকমই বোঝায় আর কি। তারাই আপনাকে গাইড করে যে কোন শেয়ারটা কেনা ভালো, কোনটা খারাপ, ঠিক আছে। আচ্ছা, এরাও কিন্তু দালাল। আচ্ছা, আপনি যখন একটা ফ্ল্যাট কিনবেন বা একটা গাড়ি কিনবেন, তারাও কিন্তু ব্রোকার, দালাল। আচ্ছা, ভেরি গুড, গেল। এখন আরেকটু নিশ মার্কেটে আসি, যারা আপনাকে প্রোডাক্টের রিভিউ দিতেছে, ভাই এই মোবাইলটা ভালো, এই মোবাইলটা এরকম স্পেসিফিকেশন, বা এই গ্যাজেটটা বা এই মাউসটা এত ভালো, এইটার একটা গ্যাজেটের রিভিউ আপনাকে দিতেছে, তারা কি? তারাও তো ব্রোকার। একটু চিন্তা করেন তো, কেন তারা ব্রোকার? কারণ হচ্ছে কি, তারা কিন্তু এইটার কোনো ম্যানুফ্যাকচার করতেছে না, কিচ্ছু করতেছে না, শুধুমাত্র তারা এটা রিভিউ করতেছে। তারাও কিন্তু দালাল, তারাও বিভিন্ন স্পন্সরশিপ নিয়ে এই প্রোডাক্টের রিভিউ দিচ্ছে, এটাকেও দালালি বলা হয়, ঠিক আছে। তো আমাদের দেশে দালালিটাকে খুব খারাপভাবে দেখা হয়, ঠিক আছে। পাসপোর্টের দালাল, তারপর হচ্ছে ভোটার আইডি কার্ডের দালাল, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের দালাল। হ্যাঁ, এগুলো খারাপ, আমি নিজে স্বীকার করি আসলে এগুলো খারাপ। কিন্তু ওই যে তাড়াতাড়ি হয়, আমাদের দেশের যে সিস্টেম ব্যবস্থা আছে, আমি সিস্টেম ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করতেছি। তারপরও এখন পাসপোর্ট করতে গেলে আপনার দালালের কোনো দরকার পড়বে না। আপনি যদি ভালোভাবে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন, আপনি ব্রোকারেজ ছাড়াই, আপনি ইউটিউব দেখে দালাল ছাড়াই আপনি পাসপোর্ট করতে পারবেন। আমি নিজে করছি আর কি, দালাল ছাড়া। তো এটা আমার এক্সপিরিয়েন্স আর কি, আমার যেটা নাই আমি সেটা বলবো না। শার্ক ট্যাঙ্কে ওই যে নামিতা ম্যাম ছিল, তিনি ডাইরেক্ট বলতেন যে আমার কোনো এই বিষয়ে এক্সপার্টাইজ নাই, আমি হেল্প করতে পারবো না। অনেকে মজা করতো, আমার এখানে এক্সপার্টাইজ নাই, তার মানে সে এখানে বিজনেস করবে না। তার পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, তার যেখানে আইডিয়া নাই, সে কীভাবে সেই বিজনেসটাকে ইনভেস্ট করবে? আচ্ছা, গেল।
বিদেশে ব্রোকারটাকে অনেক উঁচু লেভেলে দেখা হয়। আপনি একটু ইউটিউবে দেখেন, সার্চ করেন বা গুগলে দেখেন, বিদেশের মোস্ট অফ দি পিপল মানে কোনো না কোনোভাবে দালালির সাথে যুক্ত, ঠিক আছে? তো আমার বিদেশে যে ফ্রেন্ডরা আছে ওরাও সেম কাজটাই করে আর কি, যে বিভিন্ন তাদের হোম লাগবে, হোমের রেন্টের যে ব্যবস্থা ওইটাও তারা দালালির মাধ্যমে করে, ঠিক আছে? তো দালালিটাকে এইভাবে নেগেটিভভাবে নিয়েন না। আসলে কোন সময় আপনার কোন হেল্পের দরকার হয় তখন আপনাকে ওই দালালি হেল্প করতে পারবে, ঠিক আছে? অন্যান্য মানুষের কাছে গেলে আপনাকে শুধু বিভিন্ন জায়গায় ঠোকর খেতে হবে। সো সব দালাল খারাপ না, আবার দালালিও খারাপ না। কিছু কিছু জিনিস যা সব কিছুকে নষ্ট করে, যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই, পুরো একটা দুধের মধ্যে যদি এক ফোঁটা বিষ পড়ে তাহলে সেই পুরো দুধটাকে কিন্তু মানে বিষ বলে গণ্য করা হয়। তো দালালিটাকে আমরা ওই পার্সপেক্টিভে নিয়ে গেছি, কিন্তু এটা আসলে এরকম না। আপনি বিদেশের জিনিসগুলো দেখেন, ইউএসএ দেখেন, ইউকে দেখেন, নিউজিল্যান্ড দেখেন, বড় বড় কান্ট্রিগুলো দেখেন, কানাডা দেখেন, মোস্ট অফ দি মানে কান্ট্রিজ ইউজ দেয়ার ব্রোকার টু সেল দেয়ার প্রোডাক্ট, ঠিক আছে? সো এতটুকুই আর কি। আমি দালালিটাকে কখনোই খারাপভাবে দেখি না, কারণ হচ্ছে যে দালালিটাকে যদি আপনি নিজ থেকে তাদের ফিল্টার যাচাই করেন তাহলে আপনাকে কখনোই মনে হবে না যে সেটা খারাপ জিনিস। কারণ একটা মানুষ বিপদে পড়ছে, আপনি তাকে বিপদে হেল্প করতেছেন, তার বিনিময়ে আপনি পারিশ্রমিক নিচ্ছেন, এটা দালালি কীভাবে হয়? ঠিক আছে? তো আমার মোটোটা একটু অন্যরকম আর কি। তো এর জন্য আমি আসলে দালালিটাকে কখনোই খারাপভাবে নিই না। যারা দালালি করেন আমার সাথে নক করতে পারেন, আমি এই বিষয়ে নেগেটিভ হলে ভাই আমি করবো না। যদি আপনি পাসপোর্ট অফিসে দালাল হন আমি কোনো হেল্প করবো না। কিন্তু যদি আপনি ধরেন ফ্ল্যাট যদি কথা বলি, বি প্রপার্টি ছিল, তারাও কিন্তু এক প্রকার ব্রোকারি। তারা বিভিন্ন ফ্ল্যাটের ডেমো দেখাইতো এবং হচ্ছে ফ্ল্যাট কেনার জন্য বিভিন্ন ধরনের প্রসপেক্টাস দিত। তারা খুব জিনিসটাকে গ্রো করছে আসলে। তো এরপর আর কি হয়েছে আমি জানি না, আসলে এখন অ্যাড দেখি না, তো আসলে নলেজে নাই, মার্কেটে না থাকলে আসলে যা হয় আর কি। তো এটাকেও খুব ভালো একটা ব্রোকার আমি বলবো। তো আপনি যদি পাসপোর্ট অফিসের দালাল হন বা ওই ড্রাইভিংয়ের দালাল হন, প্লিজ ডোন্ট নক মি। বাট আপনি যদি ভালো কিছু দালাল হইতে চান, যে আমি ফ্ল্যাট সেল করে ইনকাম করতে চাই, ইউ ক্যান নক মি এনি টাইম, আমি হেল্প করবো।